মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত নাকি ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করা উচিত? দু জায়গাতেই ইনভেস্ট করতে চাইলে কোথায় কতটা বা কীভাবে ইনভেস্ট করা উচিত এরকম কোয়েশ্চেন্স কি মাথায় আসছে? তাহলে আপনি ঠিক ভিডিওতে এসেছেন। দেখুন, যেখানেই আমরা ইনভেস্ট করব সেই ইনস্ট্রুমেন্টটার ব্যাপারে আগে আমাদেরকে ডিটেলে জানতে হবে যে সেটা কাজ কিভাবে করে, সেখানে ইনভেস্ট কিভাবে করতে হয়, তার অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজেস কী, এইসব। তো স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে, তাতে কীভাবে ইনভেস্ট করতে হয়, এই ব্যাপারে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তারপর আপনাকে বুঝতে হবে যে আপনার মাইন্ডসেট অনুযায়ী কোনটা আপনার জন্য বেটার। যেমন কেউ ড্রাইভার রেখে গাড়ি চালাতে পছন্দ করে, আবার কেউ নিজে গাড়ি চালাতে পছন্দ করে। ড্রাইভার কিন্তু এই জায়গায় এক্সপার্ট, যেমন মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার একজন এক্সপার্ট। আপনার গাড়ি যদি ড্রাইভার চালায় তাহলে আপনি পেছনের সিটে বসে কিন্তু আরামে যেতে পারেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না যে আপনাকে কোথায় টার্ন নিতে হবে, কোথায় জোরে চালাতে হবে, কোথায় ব্রেক মারতে হবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু কিছু মানুষ প্রেফার করে নিজে ড্রাইভ করার, কারণ তারা সেই ড্রাইভটা এনজয় করে। তো আপনি কীরকম সেইটা আপনাকে ঠিক করতে হবে, আর সেইটার জন্য আপনাকে জানতে হবে যে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার বা ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করার প্রোজ আর কনস কী কী। তো চলুন সেইটা জেনে নিই। মিউচুয়াল ফান্ডের মেইন অ্যাডভান্টেজ হলো ডাইভার্সিফিকেশন। আপনি অনেক কম টাকাতেও অনেকটা ডাইভার্সিফিকেশন পেতে পারেন। যেমন মিউচুয়াল ফান্ডে যদি আপনি 500 টাকাও ইনভেস্ট করেন, সেই 500 টাকা আপনার 70-80টা স্টকসে ইনভেস্ট হয়ে থাকে। তাই তাদের মধ্যে যদি 2-4টে কোম্পানি ডুবেও যায়, তাও আপনার পোর্টফোলিওতে ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না যদি বাকি স্টকসগুলো ভালো পারফর্ম করে। কিন্তু সেই 500 টাকা যদি আপনি ইন্ডিভিজুয়ালি স্টকসে লাগাতে চান, তাহলে আপনি ম্যাক্সিমাম একটা কি দুটো কোম্পানির স্টকস কিনতে পারবেন। সেখানে আপনার রিস্কটা বেড়ে যাবে, কারণ তাদের মধ্যে একটাতে যদি কোনো প্রবলেম আসে তাহলে আপনার পুরো পোর্টফোলিওতে অনেকটা এফেক্ট করবে। তাই ডাইভার্সিফিকেশনের দিক থেকে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড উইনার। তারপর যদি আমরা দেখি এক্সপার্টিস, এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। তাদের কাছে হয়তো পাস্ট 10-15 বছরের এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে এই ফিল্ডে। সেখানে আপনি হয়তো ইনভেস্টিং শুরু করেছেন জাস্ট, বা এই শিখছেন এখনও ইনভেস্টিং। তাই এক্সপার্টিসের দিক থেকে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড আবারও বেটার। কিন্তু তাদের এই এক্সপার্টিসের জন্য আপনাকে একটা কমিশন দিতে হয়, যেটাকে এক্সপেন্স রেশিও বলা হয়। এই এক্সপেন্স রেশিও কিন্তু 0.5 থেকে 2% বা তারও বেশি যেতে পারে। আবার মিউচুয়াল ফান্ডের ইউনিটস যদি আপনি 1 বছরের মধ্যে সেল করে দেন, তাহলে আপনাকে একটা এক্সিট লোড দিতে হয়, যেটা অ্যারাউন্ড 1% হয়। কিন্তু ডাইরেক্ট স্টক ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনার কোনো কমিশন লাগছে না, কোনো এক্সিট লোড লাগছে না, কারণ আপনি নিজে রিসার্চ করে তাতে ইনভেস্ট করছেন। তাই কমিশনের দিক থেকে দেখতে গেলে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং বেটার। আবার ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করার জন্য আপনার সময় চাই। আপনাকে প্রথমে শিখতে হবে কীভাবে ইনভেস্ট করতে হয়, কীভাবে একটা কোম্পানির রিসার্চ করতে হয়, কীভাবে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, এত কিছু শিখতে হবে। আবার একটা স্টকে ইনভেস্ট করার পর সেই কোম্পানির ব্যাপারে আপনাকে ট্র্যাক রাখতে হবে যে সে ফিউচারে কী করতে চলেছে, তার নিউজ কী, তার ফান্ডামেন্টাল কোনো প্রবলেম হলো কি না। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে সেই স্টক থেকে বেরিয়ে আসতে হবে। এইসবের জন্য আপনার সময় চাই, যেটা মিউচুয়াল ফান্ডে চাই না। মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র প্রথমে সময় চাই, যখন আপনি একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করবেন সেটার ব্যাপারেও আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যদি দেখতে চান আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে দেখতে পারেন। আপনি যখন একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নেবেন, তারপর থেকে ফান্ড ম্যানেজার আপনার গাড়ি চালাবে, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, কোনো সময় দিতে হবে না। তাই সময়ের দিক থেকে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড বেটার। কিন্তু যদি আপনার কাছে সময় আছে আর ইন্টারেস্ট আছে ইন্ডিভিজুয়াল স্টকসে ইনভেস্ট করার বা তাদের ব্যাপারে জানার, একটা কোম্পানির রিসার্চ করার, তাহলে কিন্তু যখন আপনি একটা কোম্পানির রিসার্চ করবেন তখন আপনি অনেক নলেজ গেইন করবেন। যখন আপনি একটা কোম্পানি রিসার্চ করবেন তখন আপনি সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে জানবেন, সেই কোম্পানি কীভাবে বিজনেস অপারেট করে সেটা জানবেন, সে কীভাবে প্রফিট কামায় সেইটা জানবেন। তো যখন আপনি আলাদা আলাদা কোম্পানির ব্যাপারে রিসার্চ করবেন, তারা হয়তো আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, তো সেই ইন্ডাস্ট্রি কীভাবে অপারেট করে, কীভাবে বিজনেস করে, সেই ব্যাপারে জানতে পারবেন। আর এইভাবে জানতে জানতে আপনি ধীরে ধীরে আরও ভালো ইনভেস্টার হতে পারবেন। তো নলেজের দিক থেকে যদি দেখতে হয় তাহলে ডাইরেক্টলি স্টক ইনভেস্টিংয়ে কিন্তু আপনার নলেজ বাড়বে। এবার যদি কথা বলি কন্ট্রোলের ব্যাপারে, মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার কাছে কোনো কন্ট্রোল নেই। কখন আপনি কোন স্টক কিনবেন, কোন স্টক বিক্রি করবেন, সেই সব আপনার ফান্ড ম্যানেজার ঠিক করবে। আবার ফান্ড ম্যানেজারেরও হাত অনেক জায়গায় বাঁধা। ফান্ড ম্যানেজারকে কন্ট্রোল করে রিটেল ইনভেস্টাররা, আবার কোনো সময় রেগুলেশনস। যেমন বুল মার্কেটে রিটেল ইনভেস্টাররা বেশি ইনভেস্ট করতে শুরু করে, ফান্ড ম্যানেজার কিন্তু তখন ওভার ভ্যালুড প্রাইসে বেশি ইনভেস্ট করতে চায় না। কিন্তু রেগুলেশনস অনুযায়ী সে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি ক্যাশ হোল্ড করতে পারবে না, তাই তাকে সেই ওভার ভ্যালুড প্রাইসেই স্টকগুলোকে কিনতে হয়। আবার বিয়ার মার্কেটের সময় রিটেল ইনভেস্টাররা প্যানিক করে টাকা উইথড্র করতে শুরু করে, তখন ফান্ড ম্যানেজারকে সেই সস্তা প্রাইসের স্টকগুলোকে বিক্রি করে তাদের টাকা ফেরত দিতে হয়। এই ক্ষেত্রে আপনার কাছে কোনো কন্ট্রোল নেই, আপনার রিটার্নস কম্প্রোমাইজ হতে পারে এর জন্য। সেই কন্ট্রোলটা আপনার কাছে ডাইরেক্ট স্টক ইনভেস্টিংয়ের সময় থাকে। আপনি নিজে ঠিক করবেন যে কখন আপনি ইনভেস্ট করবেন, কখন আপনি ইনভেস্ট করবেন না, কখন আপনি বেশি ইনভেস্ট করবেন। তো এতগুলো পয়েন্টস ডিসকাস করার পর আপনি হয়তো বুঝে গেছেন যে আপনার কী করা উচিত। আপনার কাছে যদি সময় কম থাকে বা যেই অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে চাইছেন সেইটা কম হয়, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড
ফান্ড চুজ করতে পারেন, কারণ মিউচুয়াল ফান্ড আপনাকে ডাইভার্সিফিকেশন অফার করবে খুব কম টাকাতে। আবার যদি আপনার ইন্টারেস্ট থাকে ইন্ডিভিজুয়াল স্টকসে ইনভেস্ট করার, তাহলে আপনি কমিশনটাও বাঁচাতে পারবেন আর আপনার কাছে কন্ট্রোলও থাকবে যে কখন আপনি ইনভেস্ট করবেন কখন করবেন না। আমি কিভাবে ইনভেস্টিং শুরু করেছিলাম সেইটা বললে হয়তো আপনারা আরও ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। আমি যখন শুরু করেছিলাম তখন আমার ইন্টারেস্ট ছিল ইন্ডিভিজুয়াল স্টকসে ইনভেস্ট করার, আর সময়ও ছিল, কিন্তু সেটা শেখার জন্য যে সময়টা লাগবে সেইটা আমি ওয়েস্ট করতে চাইনি, কারণ লাইফে আর স্টক মার্কেটে সব জায়গাতেই সময় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই সেই সময়টা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করলাম, আর সাইড বাই সাইড আমি শেখা শুরু করলাম কিভাবে একটা কোম্পানি রিসার্চ করে, কিভাবে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, এইসব। আর যখন আমার মনে হলো যে আমি একটু শিখে গেছি, আমি ইন্ডিভিজুয়ালি স্টকসেই বা ধীরে ধীরে ইনভেস্ট করতে পারবো, তখন আমি লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট করা শুরু করলাম, কারণ লার্জ ক্যাপে রিস্ক কম আর সেই স্টকগুলোকে অ্যানালিসিস করাও ইজি। আর মিউচুয়াল ফান্ডে যে টাকাটা ইনভেস্ট করতাম সেটা করতাম স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে, কারণ স্মল ক্যাপ স্টকস রিসার্চ করা ডিফিকাল্ট আর তাতে রিস্কও বেশি। তাই বেশি রিস্ক নিতে হলে আমাকে সেই ফান্ড ম্যানেজারের এক্সপার্টিজের উপর ডিপেন্ড করতে হবে। কিন্তু HUL, HDFC ব্যাংক, IDC এসব লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট করার জন্য আমি তাকে কমিশন দিতে রাজি নই, সেগুলো তো আমি নিজেই অ্যানালিসিস করে ইনভেস্ট করতে পারি। তো এইরকমভাবেই আমি নিজের ইনভেস্টিং জার্নি শুরু করেছিলাম। আপনারাও কমেন্ট করে জানান যে আপনারা কিভাবে নিজের ইনভেস্টিং জার্নি শুরু করেছিলেন, বা যদি না শুরু করে থাকেন তাহলে কিভাবে শুরু করার কথা ভাবছেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।